প্রিয় বন্ধুরা, এটি গল্পের দ্বিতীয় সিজন আপলোড করা হলো। এর আগে প্রথম সিজন আপলোড করা হয়েছিল, দেখে না থাকলে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে আসতে পারো। ভাইয়া তুমি আমার উপর রেগে আছো? না, তোর উপর রেগে থাকার কোনো অধিকার নেই আমার। এভাবে কেন বলছো? তুমিই তো বলো আমার কোনো বুদ্ধি নেই। সেদিন কি বলেছি আমি নিজেও জানি না। তুই এটা বলার জন্য এখানে এসেছিস? ভাইয়া আমার ব্রেকআপ হয়ে গেছে জানো। জীবনের প্রথম কাউকে না জানিয়ে একটা প্রেম করলাম, তাও টিকলো না। সাফরান স্নিগ্ধার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে স্নিগ্ধা আবারও বলল, তুমি অভিশাপ দিয়েছিলে? আমি অভিশাপ দিতে যাব কেন? তুই অসময়ে ভুল মানুষের প্রেমে পড়েছিলি, যার উপস্থিতি সাময়িক সময়ের। আমি সেদিনই তোকে বলতে পারতাম ছেলেটা তোর জন্য ঠিক না, কিন্তু আমার কথা তুই বিশ্বাস করবি না। আর এটা ভালোবাসা ছিল না, কারোর জীবনে প্রথম হওয়ার মাঝে সার্থকতা নেই। যে শেষে থেকে যাবে তাকেই ভালোবাসা যায়। স্নিগ্ধা সাফরানের দিকে তাকিয়ে হঠাৎ চোখ নিচু করে নিল। চোখের কোণে পানি চলে এসেছে। সাফরান বুঝতে পেরে বলল, চল বাড়িতে যাই, রাত কম হয় নাই। সাফরানের কথায় স্নিগ্ধা বাইকে গিয়ে বসলো। আর কিছু বলল না। দুজনের নিঃশব্দে স্নিগ্ধা ছলছল চোখে রাতের এই নিস্তবতা উপভোগ করতে লাগলো। আর সাফরানের প্রতিটা কথা মনের মাঝে আওড়াতে লাগলো। বাড়ির সামনে উঠানে সবাই বসে আছে। স্নিগ্ধা ও রাফি আহমেদ নারকেলের নাড়ু বানাচ্ছে। তখনই ফাহিমা একটা বক্স হাতে নিয়ে আসলো। কেমন আছো স্নিগ্ধা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বড়মা, সাফরান ভাইয়া কোথায়? রুমে আছে। তোর হাতের বক্সটাই কি? সাফরান ভাইয়ার পছন্দের গাজরের হালুয়া নিয়ে এসেছি। আচ্ছা আমি দিয়ে আসি। ফাহিমা সাফরানের রুমের দিকে চলল। সেদিকে তাকিয়ে স্নিগ্ধা ভেঙচি কাটলো। কেন ভেঙচি কাটলো স্নিগ্ধা জানে না, কিন্তু ফাহিমার এভাবে সাফরানের রুমে যাওয়া স্নিগ্ধার কেমন যেন ভালো লাগে না। ফাহিমা রুমে উঁকি দিয়ে দেখলো সাফরান দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মাত্রই গোসল সেরে এসেছে হয়তো, তোয়ালে দিয়ে শরীর মুছছে। ফাহিমা সাফরানের বলিষ্ঠ শরীরের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মাশাল্লাহ, কত জোশ দেখতে সাফরান, একদম নায়কদের মতো। ফাহিমা নিঃশব্দে সাফরানকে লক্ষ্য করে যাচ্ছে। তারপর সোজা রুমে চলে আসলো ফাহিমা। ফাহিমাকে দেখে সাফরান বলল, তোকে রুমের মধ্যে আসতে বলেছে কে? বারে, তুমি দরজা খোলা রাখছো, আসতে সমস্যা কোথায়? আমি দরজা খোলা রেখেছি ঠিক আছে, কিন্তু রুমে ঢোকার আগে নক করা উচিত ছিল তো। খোলা দরজা আর কি নক করব? আচ্ছা, এত কথা পেঁচাতে পারবো না। এবার একটু অন্যদিকে ফির, আমি গেঞ্জি পরে নি। ফাহিমা মুচকি হেসে বলল। আচ্ছা ঠিক আছে। সাফরান তাড়াহুড়ো করে গেঞ্জি পরে ফাহিমাকে বলল, তো সকাল সকাল কেন এসেছিস? তোমার জন্য গাজরের হালুয়া নিয়ে এসেছি। আচ্ছা টেবিলে রাখ, আমি খেয়ে নিব। ফাহিমা টেবিলে রেখে চলে যাচ্ছিল, হঠাৎ পা পিছলে পড়ে যেতে ধরে। তখনই সাফরান ধরে ফেলে ফাহিমাকে। ফাহিমা সাফরানের গলা জড়িয়ে ধরে। এদিকে স্নিগ্ধা সাফরানকে চা দিতে এসে তাদের এই অবস্থায় দেখে ফেলে। স্নিগ্ধাকে দেখে সাফরান দ্রুত ফাহিমাকে ছেড়ে উঠে দাঁড়ায়। স্নিগ্ধা সাফরানকে বলে, ভাইয়া তোমার চা। স্নিগ্ধা চা টেবিলে রেখে রুম থেকে বেরিয়ে যায়। যেতে যেতে একটু আগের ঘটে যাওয়া সিনটা বারবার স্নিগ্ধার চোখে ভেসে ওঠে। কেন যেন বুকের ভেতর এক অন্যরকম চিনচিনে ব্যথা অনুভব করে স্নিগ্ধা। ফাহিমা মুচকি মুচকি হাসতে হাসতে রুম থেকে বের হয়। ফাহিমার চোখে মুখে এক অন্যরকম ঝিলিক উঠেছে। ফাহিমা খুশি মনে বাড়ির দিকে গেল। স্নিগ্ধা সাহিলকে ম্যাথ বুঝিয়ে দিচ্ছে। পড়ার মাঝেই সাহিল জিজ্ঞেস করলো, আপু, মন খারাপ নাকি তোমার? না রে, এমনিই ভালো লাগছে না। কেন আপু, তোমার বয়ফ্রেন্ড কি কিছু বলেছে? অনেক পেকেছিস তুই। পড়ার সময় কি সব বলছিস তুই? সাফরান ভাইয়াকে বলবো? আমি কই কি বললাম? তোমার মন খারাপ এই জন্য তো জিজ্ঞেস করলাম। আর সাফরান ভাই কয়দিন পর তো বিয়ে করবে। আমিও দোয়া করছি ভাইয়ার যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, তাহলে শাসন একটু কম করবে, বউ নিয়ে ব্যস্ত থাকবে। সাফরান ভাইয়া বিয়ে করবো মানে? বয়স হচ্ছে না, এখন তো বিয়ে করবেই। তাছাড়া ফাহিমা আপু তো সাফরান ভাইকে ফাহিমা আপু সাফরান ভাইয়াকে কি? সাফরান ভাইকে বিয়ে করবে বলেছে। কে বলেছে তোকে এসব? ফাহিমা আপুই তো বলছে। স্নিগ্ধা সাহিলের কথায় বেশ অবাক হয়। স্নিগ্ধা সাহিলের রুম থেকে বের হয়ে ছাদে যাবে বলে ঠিক করে। সাফরান সন্ধ্যার একটু আগে ছাদে আসতে পছন্দ করে। এই সময়টা সাফরানের অনেক পছন্দের। হালকা আলো অন্ধকারে মিলিত আকাশের দিকে তাকিয়ে সাফরান সাময়িক সুখ খুঁজে পায়। তবে পাশের দিকে তাকিয়ে সাফরানের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। যদি এমন হতো সাফরানের পাশে স্নিগ্ধা থাকতো, দুজনে একই সাথে এই সময়টা উপভোগ করতে পারত। সাফরান একটা কবিতা বলে স্নিগ্ধাকে অবাক করে দিতেই পারত। সাফরান আকাশমানে তাকিয়ে ছন্দ মেলাতে থাকে। আজ এই অবেলায় সাথে তুমি তো কিসের ভয়? তোমার মায়া মায়া চেহারায় সুখগুলো ভেসে বেড়ায়। ওগো প্রেয়সী প্রিয়তমা, তুমি আমার রাতের তারা। এ জীবন সুপেছি, তোমাকেই ভালোবেসেছি।
ছন্দগুলো মিলিয়ে সাফরান চোখ বন্ধ করে স্নিগ্ধাকে ভাবতে থাকে। আর তখনই সাফরান বুঝতে পারে তার পাশে কেউ এসে দাঁড়িয়েছে। সাফরান ভেবেছে স্নিগ্ধা হয়তো, কিন্তু না, চোখ মেলে দেখে ফাহিমা দাঁড়িয়ে আছে। ফাহিমাকে এই সময় দেখে বেশ অবাক হয় সাফরান। কিরে এই অবেলায় ছাদে কি? তোমাকেই খুঁজছিলাম, রুমে নেই তাই ভাবলাম ছাদেই হবে। এই অবেলায় তো ছাদে তোমার আসতেই হবে। আচ্ছা কেন খুঁজছিস বল? বাবা ব্যবসার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছিল, আর এই নিয়ে বাবা সকাল থেকে টেনশন করছে। ব্যবসায় লস হওয়া, ব্যাংকে লোন দিতে পারছে না, এদিকে কাউকে বলছে না বাবা। আমি তোমার কথা বলেছি, কিন্তু বাবা বলেছে কারোর থেকে হেল্প নেবে না। এই ব্যাপার, তোরা তো আমাদের পর মনে করিস। আচ্ছা যা, চিন্তা করিস না, আমি অন্যভাবে চাচাকে সাহায্য করব, বুঝতে পারবে না চাচা। থ্যাংক ইউ ভাইয়া, ইউ আর সো সুইট। ফাহিমা আবেগে সাফরানকে জড়িয়ে ধরে। সাফরান বিস্ময়ে হতভম্ব হয়ে যায়, ইতস্তত করে ফাহিমাকে নিজের থেকে ছাড়িয়ে নিতে যায়। আর তখনই স্নিগ্ধা ছাদে আসে। দুজনকে এই অবস্থায় দেখে স্নিগ্ধার চোখ বড় বড় করে তাকায়, তারপর সাথে সাথেই নিচে চলে আসে। সাফরান হাত উঁচিয়ে স্নিগ্ধাকে ডাকতে যাবে, তার আগে স্নিগ্ধা হনহন করে নেমে যায়। সাফরান ফাহিমার থেকে নিজেকে ছাড়িয়ে বলে, নিচে যা, মেয়ে মানুষ এই সময় ছাদে থাকা ঠিক না। সাফরান মনে মনে ভাবতে থাকে, এ নিয়ে দুদিন স্নিগ্ধার তাদের এভাবে দেখেছে, কেন যে এমন পরিস্থিতি ক্রিয়েট হয়। স্নিগ্ধা যা পাগলি, অন্যদের বলে দিয়ে মজা নিতে সময় লাগবে না। ফাহিমা চলে যাওয়ার কিছুক্ষণ পর সাফরান নিচে আসলো। স্নিগ্ধাকে কোথাও দেখতে পেল না। সারা বাড়ি খুঁজেও যখন স্নিগ্ধাকে দেখতে পেল না, তখন সাফরান সাহিলের কাছ থেকে স্নিগ্ধার কথা জিজ্ঞেস করলো। স্নিগ্ধাকে দেখেছিস? না ভাইয়া, আমাকে ম্যাথ বুঝিয়ে দিয়ে রুম থেকে বেরিয়েছে, অনেকক্ষণ হয়েছে। সাফরান স্নিগ্ধার নাম্বারে কল দেয়, কিন্তু স্নিগ্ধা কল রিসিভ করে না। এই সন্ধ্যাবেলায় মেয়েটা যাবে কোথায়? আশেপাশের বাড়িগুলোতে খোঁজ নাই, কোথাও নেই স্নিগ্ধা। স্নিগ্ধার বাসায় কল দেয় সাফরান, সেখানেও নেই স্নিগ্ধা। হঠাৎ কাউকে না বলে মেয়েটা গেল কোথায়? সাফরান বাইক নিয়ে বের হয় স্নিগ্ধাকে খুঁজতে। কয়েক ঘন্টা খোঁজার পরও স্নিগ্ধাকে কোথাও পায় না। স্নিগ্ধার সব বান্ধবীদের থেকেও খোঁজ নেওয়া হয়ে গেছে, কিন্তু স্নিগ্ধা কোথাও নেই। সাফরানের মনে এক অজানা ভয় এসে ঘিরে ধরে। সাফরান রাহাতের ঠিকানা বের করে রাহাতের বাড়িতে যায়। রাহাতের বাড়িতে যেয়ে রাহাতকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখতে পায়। সাফরান তেড়ে এসে রাহাতের কলার ধরে বলে, টেল মি ওয়্যার ইজ স্নিগ্ধা? কোথায় রেখেছিস স্নিগ্ধাকে? ভাইয়া কি বলছো তুমি? স্নিগ্ধা কোথায় কিভাবে বলবো? নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি বল আমার স্নিগ্ধা কোথায়। আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। রাহাত সাফরানকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। সাফরান আবারও রাহাতের কাছে এসে হাত উঁচিয়ে রাহাতকে ঘুষি দিতে উদ্যত হয়। আর তখনই রাহাতের গার্লফ্রেন্ড নাদিয়া সাফরানকে থামিয়ে দেয়। ভাইয়া ও সত্যিই বলছে, ও জানে না স্নিগ্ধা কোথায়। আমি রাহাতের সাথে আজ সারাটা দিন ছিলাম ভাইয়া। সাফরান নাদিয়ার কথায় শান্ত হয়, তারপর রাহাতের দিকে তাকিয়ে বলে, স্নিগ্ধার নিখোঁজ হওয়ার পিছনে তোর হাত থাকলে বাই আল্লাহ আই উইল ফিনিশ ইউ উইথ মাই ওন হ্যান্ড। সাফরান বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এখন রাত 11টা বাজে, স্নিগ্ধার কোনো খোঁজ নেই। সাফরানের মা রাফিয়া আহমেদও স্নিগ্ধার খোঁজ করছে। স্নিগ্ধাকে দেখছি না সেই সন্ধ্যা থেকে, কোথায় গেছে মেয়েটা? বাড়িতে চলে গেল নাকি? সাফরান তার মাকে মিথ্যা বলল। বা ও ফারজানার বাড়িতে আছে, আজ ওর বার্থডে। আমি দোকানে যাই, আসতে লেট হবে, তুমি ঘুমিয়ে যেও। সাফরান বাইক নিয়ে আবারও স্নিগ্ধাকে খুঁজতে বের হলো। সাফরান কিছুতেই কান্না রোধ করতে পারছে না। বুকের পাশটা খালি খালি লাগছে। কোথায় আছে স্নিগ্ধা? কোনো বিপদ হলো না তো? সাফরান ব্রিজের নিচে নদীর পাড়ে দাঁড়িয়ে স্নিগ্ধার নাম ধরে চিৎকার দিয়ে ডাকতে লাগলো। এখন রাত 12টা 30, এখনো কোনো খবর নেই স্নিগ্ধার। মোবাইল বন্ধ এখনো। সাফরান ফুপিয়ে কাঁদতে লাগলো। কোথায় তুই স্নিগ্ধা? বল কোথায় খুঁজি তোকে? কেন আমাকে এত জ্বালাতন করিস? তোর চিন্তায় পাগল হয়ে যাব আমি। তোর কিছু হয়ে গেলে আমাকে মাফ করতে পারবো না, তোকে ছাড়া থাকতেও পারবো না। সাফরান একা একা নদীর পাড়ে বসে কথা বলছে। ঠিক সেই সময় সাফরান একটা অস্পষ্ট চিৎকার শুনতে পেল। কান্না থামিয়ে কান খাড়া করে বোঝার চেষ্টা করলো। ঠিক কয়েক সেকেন্ড পর আবারও চিৎকার ভেসে আসলো। এবার একেবারে স্পষ্ট। চিৎকার শুনে কেঁপে উঠল সাফরান। এ তো স্নিগ্ধার কণ্ঠস্বর। সাফরান হন্তদন্ত হয়ে চারদিকে তাকালো। নদীর পাড়ের এই দিকটাই বিশাল মাঠ। এখানে দিনের বেলায় ছেলেরা ক্রিকেট ফুটবল খেলে, রাতের বেলায় এদিকটা অন্ধকার থাকে। মোবাইলের ফ্ল্যাশলাইট চালিয়ে সামনের দিকে এগিয়ে চলছে। চিৎকারটা ঠিক এদিক থেকেই আসছিল। একদিকে ঘন গাছপালায় পরিপূর্ণ, কাউকে দেখতে পাচ্ছে না। নাকি সাফরান ভুল শুনেছে? অতিরিক্ত দুশ্চিন্তা করার জন্যই হয়তো ভুল শুনেছে। সাফরান তারপরও সামনে যেতে লাগলো। কিছু দূর যেতেই একটা কুঁড়ে ঘর দেখতে পেল। এদিকে এই ঘরটা কখন হলো? সাফরান দ্রুত দৌড়াতে লাগলো। আর তখনই আবারও স্নিগ্ধার চিৎকার শুনতে পেল। সাফরান ঘরটির সামনে আসতেই পরপর অনেকগুলো চিৎকার শুনতে পেল। এখনকার চিৎকারগুলো অনেক জোরালো। সাফরান দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে যা দেখলো, তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল মনে হলো।
ফারজানার এক্স সাইফ স্নিগ্ধার সাথে জোরাজুরি করছে। সাফরানের মাথায় খুন চড়ে যায়। এক ঝটকায় সাইফকে টেনে এনে পেটে ক্রমাগত ঘুষি দিতে থাকে। সাইফ কিছু বুঝে ওঠার আগেই সাফরান সাইফের উপর ঝাঁপিয়ে পড়ে। সাইফ পকেট থেকে চাকু বের করে সাফরানের বাহুতে আঘাত করে। ব্যথায় সাফরান কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে থাকলেও স্নিগ্ধার দিকে তাকিয়ে স্নিগ্ধার অবস্থা দেখে আবারও সাইফকে আক্রমণ করে। সাইফের পেটে লাথি দিতেই সাইফ মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। হাতের চাকুটাও পড়ে যায়। ক্রমাগত লাথি দিতে থাকে সাইফের পেটে। আর তখনই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সাইফের অবস্থা অনেক খারাপ। রক্তাক্ত অবস্থায় পুলিশ সাইফকে অ্যারেস্ট করে নিয়ে যায়। স্নিগ্ধা ভয়ার্ত চোখে এতক্ষণ দেখছিল সব। সবাই চলে যেতেই স্নিগ্ধা দৌড়ে এসে সাফরানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সাফরানও দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে স্নিগ্ধাকে। এভাবেই কেটে যায় অনেকক্ষণ। স্নিগ্ধা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর যদি তুমি ঠিক সময় না আসতে ভাইয়া, তাহলে কি যে হয়ে যেত। কিছু হবে না তোর পাগলি। এভাবে না বলে কেউ বাড়ি থেকে বের হয়? জানিস কত ভয় পেয়েছিলাম আমি। ভেবেছি তোকে হয়তো হারিয়ে ফেলেছি। স্নিগ্ধা সাফরানকে জড়িয়ে ধরে আছে এটা বুঝতেই তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর সাফরানের দিকে তাকাতেই দেখে সাফরান কান্না করছে। এই প্রথম সাফরানকে কাঁদতে দেখছে স্নিগ্ধা। সাফরান নিজের জ্যাকেট খুলে স্নিগ্ধাকে পরিয়ে দিয়েছে। স্নিগ্ধার গায়ে জামা অনেকটা ছিঁড়ে গেছে। সাফরান নিজেকে সামনে নিয়ে বলে, কি হয়েছিল খুলে বল আমাকে। স্নিগ্ধা হেসকি টানতে টানতে বলে, বাড়িতে ভালো লাগছিল না, এই জন্য নদীর পাড়ে এসেছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ একজন আমার মুখ চেপে ধরে, তারপর আমাকে এই কুঁড়ে ঘরটায় এনে আটকে রাখে। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার হাত মুখ বেঁধে ফেলে, আমাকে এই ঘরটায় একা রেখে যায়। রাত যখন গভীর হয় তখন দেখতে পাই ফারজানার এক্স সাইফ রুমের মধ্যে আসে। সাইফকে দেখে আমি ঘাবড়ে যাই। সাইফ আমার থেকে প্রতিশোধ নিতে চায়। আমার জন্যই ও সেদিন ফারজানার কাছ থেকে টাকা স্বর্ণ কিছুই নিতে পারেনি, আর তাই ও আমাকে শিক্ষা দিতে চায়, আমাকে ধর্ষণ করতে চায়। কথাগুলো বলে স্নিগ্ধা ডুকরে কেঁদে ওঠে। সাফরান স্নিগ্ধাকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। থ্যাংক গড তুই ঠিক আছিস। তোর কিছু হয়ে গেলে আমি কিভাবে বেঁচে থাকবো? কি জবাব দিব সবাইকে? কি জবাব দিব ফুপাকে যে তোর মেয়ের দায়িত্ব আমি নিতে পারিনি, রক্ষা করতে পারিনি? প্লিজ স্নিগ্ধা কথা দে, আর কখনো আমাকে না বলে কোথাও যাবি। ঠিক আছে, কথা দিলাম, তোমাকে না বলে আমি কোথাও যাব না। বাথরুমে গেলেও আমি তোমাকে বলে যাব। এবার তো ছাড়ো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যেভাবে চেপে ধরেছো। স্নিগ্ধার কথায় সাফরান বেশ লজ্জা পায়। স্নিগ্ধা সাফরানের বাহুতে নিজের ওড়না দিয়ে বেঁধে দেয়। অনেক রক্ত পড়ছে। সাফরান স্নিগ্ধাকে বলে, এ তেমন কিছু না, হালকা লেগেছে, ব্যথা নেই একদম। তুই বাইকে উঠ। স্নিগ্ধা বাইকে বসে নিঃশব্দে কাঁদতে থাকে। আজ সাফরান ঠিক সময় না আসলে সাইফ স্নিগ্ধার অনেক বড় সর্বনাশ করত। স্নিগ্ধা বাইকে বসতেই সাফরান বাইক উড়িয়ে বাড়ির দিকে ছোটে। পথে সাফরান স্নিগ্ধাকে জিজ্ঞেস করে, হঠাৎ বাড়িতে ভালো না লাগার কারণ কি? আর বাড়িতে ভালো লাগছিল না আমাকে বললেই পারতিস, আমি তো তোকে রাতেও বাহির থেকে ঘুরিয়ে আনি। স্নিগ্ধা অভিমানের সুরে বলল, তুমি তো তখন ফাহিমা আপুর সাথে ব্যস্ত ছিলে। সাফরান স্নিগ্ধার অভিমানের কারণটা বুঝতে পারে। মনে মনে খুশি হয় সাফরান। স্নিগ্ধা জেলাস ফিল করছে। এখন রাত 2:30 বাজে। কিছুক্ষণের মধ্যেই দুজনে বাড়ি পৌঁছায়। বাড়ির অন্যরা গভীর ঘুমে এখন। সাফরান স্নিগ্ধাকে বলে বাড়িতে মিথ্যে বলেছিল। বাড়ির কেউ জিজ্ঞেস করলে যেন বলে ফারজানার বাড়িতে ছিল। স্নিগ্ধা সাফরানের হাতে ব্যান্ডেজ করে দেয়, আর সেদিকে পলকহীন চোখে তাকিয়ে থাকে সাফরান। সকাল হতেই স্নিগ্ধা কিচেনে রাফিয়া আহমেদের সাথে নাস্তা বানাতে লাগলো। হ্যাঁ রে স্নিগ্ধা, গতকাল কোথায় ছিলি? স্নিগ্ধা সাফরানের কথা মতো রাফিয়া আহমেদকে বলে, ফারজানার জন্মদিন ছিল, আর তাই ওর বাসায় পার্টি রাখছিল, সেখানেই গিয়েছিলাম। সাফরান ভাইকে বলে গিয়েছি তো। আচ্ছা, আমি তো তোকে না দেখে চিন্তায় পড়ে গেছিলাম। চিন্তার কিছু নেই মামি, তোমরা থাকতে আমার ক্ষতি কখনো হবে না। হ্যাঁ, সাবধানে চলাফেরা করবি সব সময়। যা যুগ পড়েছে, এখন যা সাহিলকে ঘুম থেকে ডেকে তোল। সাফরান উঠে যদি দেখে এখনো ঘুমাচ্ছে, তাহলে ওকে আজ আর রাস্ত রাখবে না। আচ্ছা, যাচ্ছি। স্নিগ্ধা সাহিলের রুমে এসে দেখলো সাহিল ঘুমোচ্ছে। স্নিগ্ধা জগে রাখা পানি সাহিলের মুখে ঢেলে দিতেই সাহিল ধরফর করে উঠল। তারপর স্নিগ্ধার দিকে রাগী চোখে বলল, আপু তুমি দাঁড়াও, দেখাচ্ছি মজা। সাহিল স্নিগ্ধাকে ধরার আগে দৌড়ে পালালো। উঠানে দুজনে দৌড়দৌড়ি করছে। সাহিল স্নিগ্ধাকে ধরার জন্য তেড়ে আসছে, তো স্নিগ্ধা অন্যদিকে ছুটে পালাচ্ছে। আপু দেখো, সকাল সকাল আপু আমার মুখে পানি ঢেলে দিচ্ছে। তো তোকে কি করবে? বেলা কয়টা বাজে জানিস? পড়ে পড়ে ঘুমোচ্ছিস। সাফরান এসে শুনলেই তোর বিচার করবে। সাফরানের কথা বলতে না বলতেই সাফরান উঠোনে এসে দাঁড়ায়।
কিন্তু সেদিকে কারোরই নজর নেই। সাহিল পূর্বের ন্যায় স্নিগ্ধাকে ধরতে যাচ্ছে আর স্নিগ্ধা সাফরানের পিছনে লুকাচ্ছে। সাহিল এসে স্নিগ্ধাকে ধাক্কা দেয়, সাথে সাথে সাফরান ও স্নিগ্ধা উঠানে পড়ে যায়। সাফরানের বুকের উপর পড়ে যায় স্নিগ্ধা। দুজনে চোখ বন্ধ করে ফেলে। এদিকে সাহিল ভয়ে পালিয়ে যায়। সাফরান স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে, স্নিগ্ধাও মুগ্ধতা নিয়ে তাকিয়ে। দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকা রাফি আহমেদের কাছে শুভ মনে হয়। আড়াল থেকে দুজনকে লক্ষ্য করতে থাকে আর মনে মনে বলে, কি সুন্দর মানিয়েছে দুজনকে। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর স্নিগ্ধা লজ্জা পেয়ে চোখ নিচু করে ফেলে, তারপর উঠে দাঁড়ায়। সাফরানও নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ায়। আমি সাহিলকে খুঁজে আনছি। কথাটা বলে স্নিগ্ধা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে। সাফরান মুচকি মুচকি হাসতে থাকে, যা রাফি আহমেদের নজরে পড়ে। রাফি আহমেদ ঠিক করে ফেলে স্নিগ্ধার মা আসলেই ব্যাপারটা শেয়ার করবে। সাফরানের বাবাও চায় দুজনের বিয়ে হয়ে যাক, তাই স্নিগ্ধার মাকে জানিয়ে শুভ কাজ সেরে ফেলতে চায়। সকালের নাস্তা করে সাফরান সাহিল আর স্নিগ্ধাকে নিয়ে বাইকে ঘুরতে যায়। স্নিগ্ধার কাছে এখন সাফরানের উপস্থিতি ভালো লাগে। যে সাফরানকে আগে সহ্য করতে পারতো না, সে সাফরান এখন একটু চোখের আড়াল হলে স্নিগ্ধার কেমন খালি খালি লাগে, একা একা লাগে। স্নিগ্ধা নিজের সাথে নিজের অনুভূতির বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, কিন্তু বারবার ভুল যুক্তি প্রমাণিত হয়। আগেও প্রেমে পড়েছে স্নিগ্ধা, কিন্তু এত অদ্ভুত ভালো লাগা অনুভব হয়নি আগে। রাহাত স্নিগ্ধাকে পটানোর জন্য কিছু বড় বড় কবিতার লাইন বলে দিয়েছে, আর তা শুনেই মনে হয়েছে স্নিগ্ধা রাহাতের কাছে স্পেশাল। কিন্তু বাস্তবতা অন্য কিছু বলেছে। মুখের কথা কখনো অনুভূতি হতে পারে না, অনুভূতি তো তাই হয় যা মুখে প্রকাশ করা যায় না। সাফরান স্নিগ্ধার সব ছোট ছোট বিষয় খেয়াল রাখে। প্রতিদিন গোসল করলো কিনা। স্নিগ্ধা আবার শীতকালে গোসলে অলসতা দেখায়, যা সাফরান জানে। গোসল করতে বলায় তাদের মধ্যে আরো কয়েক দফা ঝগড়া হয়ে যায়। বাগানের ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল স্নিগ্ধা, আর তখনই সাফরান আসে। শুধু ফুল গাছকে গোসল করালে হবে? কটা বাজে, এখন তুই গোসলে যাসনি কেন? আজ করব না ভাইয়া, আমি শীতকালে একদিন পর একদিন গোসল করি, আর এই ফুল গাছগুলোতে একদিন পর একদিন পানি দেই, যেন আমার মতো সুন্দর হয়। আজারে কথা বাদ দিয়ে এখন গোসলে যা। ভাইয়া, প্রতিদিন গোসল করলে আমার ঠান্ডা লাগে, অসুখ হয়। অসুখ হলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, তুই এখন গোসলে যা। স্নিগ্ধা বাধ্য হয় সাফরানের কথা শুনতে। হাজার কথা বলেও গোসল থেকে বাঁচতে পারবে না, কিন্তু সাফরানকে একটা শিক্ষা দিতে ইচ্ছে করে স্নিগ্ধার হাতে রাখা পাইপটা কৌশলে সাফরানের দিকে ঘুরিয়ে দেয়, আর সাথে সাথে সাফরান ভিজে একাকার। হোয়াট আর ইউ ডুইং? প্লিজ স্টপ, আই এম টেলিং ইউ টু স্টপ। সাফরান স্নিগ্ধার হাত থেকে পাইপটা নিয়ে এবার স্নিগ্ধাকে ভিজিয়ে দেয়। হঠাৎই পা পিছলে পড়ে যেতে ধরে স্নিগ্ধা। সাফরান নিজের বাহুতে ধরে ফেলে স্নিগ্ধাকে। স্নিগ্ধার ভেজা চুল, ভেজা ঠোঁট সাফরানকে চুম্বকের মতো আকর্ষণ করে। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সাফরান স্নিগ্ধার ঠোঁটের কাছাকাছি চলে আসে। ভয়ে স্নিগ্ধা চোখ বন্ধ করে ফেলে। অনেকক্ষণ কেটে যায় এভাবে। সাফরানের গরম নিঃশ্বাস অনুভব করছে স্নিগ্ধা। সাফরান স্নিগ্ধার ঠোঁটের অনেক কাছাকাছি এসে থমকে যায়। স্নিগ্ধার দিকে তাকায়। স্নিগ্ধার চোখ বন্ধ করে আছে। নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। স্নিগ্ধাও বেশ লজ্জা পেয়েছে। স্নিগ্ধা ভেবেছে সাফরান স্নিগ্ধাকে কিচ করবে। স্নিগ্ধা এক দৌড় দেয় বাড়ির ভেতরে, আর তখনই পানিতে পা পিছলে পড়ে যায়। তা দেখে সাফরান হেসে ওঠে। স্নিগ্ধা কোমরে হাত দিয়ে দাঁত চিবিয়ে বলে, হাসো হাসো, দিন আমারও আসবে। সাফরান হো হো করে হেসে ওঠে। সাফরান ও স্নিগ্ধা একে অপরের কাছাকাছি আসা ফাহিমার নজর এড়ায় না। সহ্য করতে কষ্ট হয় ফাহিমার। একদিন তো ফাহিমা স্নিগ্ধার কাছে জিজ্ঞেস করে ফেলে, তুমি এখানে আছো বেশ কয়েকদিন হচ্ছে, বাড়িতে ফুপি একা আছে না? আম্মুই আমাকে বলেছে এখানে থাকতে, এক্সাম শেষ হলেই বাড়িতে যেতে বলছে, কারণ বাড়িতে আমি পড়তে চাই না, আর এখানে সাফরান ভাইয়ের চাপে হলেও পড়তে বসবো, এজন্যই। ফাহিমা স্নিগ্ধার জবাবে শুধু হেসেছিল, কিন্তু মনে মনে রাগে ফেটে পড়ে। সাফরানকে হারানোর ভয় এসে ঘিরে ধরে ফাহিমাকে। তাই ফাহিমা মনে মনে দুজনকে আলাদা করার পরিকল্পনা করতে থাকে। ফাহিমা এখন কারণে অকারণে সাফরানের কাছাকাছি থাকে। স্নিগ্ধাও সাফরানকে নজরে রাখে। সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্ত সাফরানের কাছে অনেক দামি। এই সময়টাতে ছাদে এসে আকাশের দিকে তাকিয়ে অনেক কথা বলে। শান্তিময় মুহূর্তে এই সময়টা উপভোগ করতে সাফরান প্রতিদিন আসে। সাফরানকে চমকে দিয়ে ফাহিমা এসে সাফরানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সাফরান কিছু বুঝে উঠতে পারে না ফাহিমা কান্না করছে কেন। সাফরান ফাহিমাকে শান্ত করার চেষ্টা করে। কি হয়েছে, কাঁদছিস কেন? বল, ভাইকে খুলে বল। ফাহিমা কান্না থামিয়ে বলে, বাবা মা বিয়ে ঠিক করেছে। তো এখানে কান্নার কি আছে? বড় হয়েছিস, বিয়ে দিতে হবে না? আমি এখন বিয়ে করব না। কেন, তোর কোনো পছন্দ আছে? সাফরানের কথায় ফাহিমা সাফরানের চোখের দিকে তাকায়। তারপর মনে মনে বলতে থাকে, আমার পছন্দ তো তুমি, কেন বোঝো না?
এতদিন থেকে এতভাবে বোঝানোর চেষ্টা করছি, একটু বোঝো আমাকে। অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কিরে বলছিস না কেন? পছন্দ আছে তোর? আমি এখন বিয়ে করব না, তুমি প্লিজ বাবাকে বলো। আচ্ছা, আমি চাচার সাথে কথা বলবো। এখন কান্না থামা। সাফরান ফাহিমার চোখ মুছিয়ে দেয়। তাদের কথার মাঝে স্নিগ্ধা চলে আসে ছাদে। দুজনকে একসাথে দেখে অবাক হলেও তা প্রকাশ করে না। ভাইয়া তোমার জন্য কফি। সাফরান হাত বাড়িয়ে কফির মগটা নেয়। স্নিগ্ধা নিজের জন্য বানানো কফিটা ফাহিমাকে এগিয়ে দেয়। খেয়ে বলো কেমন হয়েছে। সাফরান মুখ বাঁকিয়ে বলে, একেবারে খাওয়ার অযোগ্য হয়েছে, এত বেস্বাদ। সাফরানের কথায় স্নিগ্ধা কফির মগটা নিয়ে ফেলে তারপরে বলে, বিষাদ যেহেতু, খাওয়ার অযোগ্য যেহেতু, তাহলে আপনার খেতে হবে না। কথাটা বলে স্নিগ্ধা হনহন করে নিচে চলে যায়। সাফরান স্নিগ্ধার নাম ধরে অনেক ডেকেও স্নিগ্ধা ফিরে তাকায় না। ফাহিমা সাফরানের চোখে স্নিগ্ধার জন্য স্পষ্ট মায়া ভালোবাসা দেখতে পায়। ভেতরে ভেতরে যা অনেক কষ্ট দেয় ফাহিমাকে। পাগলি একটা। হ্যাঁ, ছোট তো এখনো অনি। শুনেছি রাহাত নামে একটা ছেলের সাথে রিলেশনে আছে স্নিগ্ধা। ফাহিমার কথায় সাফরান কপাল কুঁচকে তাকায়। এই ব্যাপারটা তো ফাহিমার জানার কথা না, হয়তো কোনোভাবে জানছে। আরে না, সম্পর্ক না, ঠিক বন্ধুত্ব ছিল, তবে ছেলেটা খুব একটা ভালো না। এটা জানার পরে স্নিগ্ধা সরে আসে। আচ্ছা আয় নিচে যাই। চলো। সাফরান আর ফাহিমা ছাদ থেকে নেমে যায়। সাফরান স্নিগ্ধাকে খুঁজতে থাকে। যে দেখে সাহিলের রুমে দুজনে ভিডিও গেমস খেলছে। সাফরান দুজনকে পড়তে বসতে বলে বাইক নিয়ে দোকানে চলে যায়। কলেজ গেটে এসে থমকে দাঁড়ায় স্নিগ্ধা। আজকে যে ক্লাস হবে সেই ক্লাসের বইগুলো তো আনেইনি। বই ছাড়া ক্লাসে গেলে স্যার সবার সামনে বের করে দেবে। স্নিগ্ধা পেছন ফিরে আবার বাড়ির দিকে যাবে, তখনই দেখে সাফরান বাইক নিয়ে তার দিকেই আসে। তারপর স্নিগ্ধার হাতে দুইটা বই দিয়ে বলে, সাজগোজ করতে করতে রুটিন অনুযায়ী বই নিতেই ভুলে গেছিস। পড়ালেখা মনে হচ্ছে না তোর দ্বারা হবে। আর তোমার দ্বারা ভালো কথা বলা হবে না কখনো, সব সময় নেগেটিভ কথা। বাড়ি এসেছিলাম নায়ক হতে, এখন আমাকেই ভিলেন বানিয়ে দিল। সাফরান স্নিগ্ধার মাথায় একটা টোকা দিয়ে বলে, যা ক্লাসে যা, মন দিয়ে পড়ালেখা করিস, আমি ক্লাস সাথে নিতে আসবো। ঠিক আছে ভাইয়া। সাফরান বাইক ঘুরিয়ে চলে গেল। স্নিগ্ধা সেদিকে তাকিয়ে আপন মনে হাসছে। সাফরানের এই ছোট ছোট কেয়ারগুলো স্নিগ্ধার অনেক ভালো লাগে। স্নিগ্ধা ক্লাসের দিকে এগিয়ে গেল। এখনো সবাই আসে নাই ক্লাসে। ক্লাসে রাহাতকে দেখে স্নিগ্ধা ফের ক্লাস থেকে বেরোতে যাবে, তখনই রাহাত বলে উঠল, এখনো রেগে আছো? মাফ করতে পারোনি আমাকে? স্নিগ্ধা রাহাতের দিকে ফিরে চোখে মুখে হাসি ফুটিয়ে বলে, রাগ তো তাদের উপর করে যাদের ভালোবাসা যায়, কিন্তু তোমাকে তো আমি ভালোবাসি না, আর তাই মাফ করা না করার প্রশ্নই আসে না। তাহলে সেই মুহূর্তগুলো কি ছিল যা তুমি আমার সাথে কাটিয়েছো? ওগুলো শুধুই দুঃস্বপ্ন ছিল, কারণ তোমার মতো মানুষের সাথে থাকাটা কখনো ভালো স্বপ্ন বা ভালো সময়ের মধ্যেই পড়ে না। লেট মি ক্লিয়ার অন থিংস, আমি তোমাকে ভালোবাসিনি কখনো। তোমার সাথে যা ছিল তা ভালোবাসা নামক মরীচিকা, যার বাস্তবতা ছিল শুধুই আলাদা হওয়া। সামলে নিয়েছো নিজেকে? অনেক ভালোভাবেই, কারণ আমি একা নেই। জানি তোমার সাথে তোমার কাজিন সাফরান আছে। যে কি বলতে চাইছো? এই যে, যেটা তোমার ও তোমার সাফরান ভাইয়ার চোখে দেখতে পাচ্ছি। এসবে তোমার কিছু যায় আসার কথা না। তুমি তোমার 3 বছরের সম্পর্ক নিয়ে ভালো থাকো। নেক্সট টাইম আমার সাথে কথা বলার চেষ্টাও করবে না। আমরা কি বন্ধু হয়েও থাকতে পারি না? বন্ধু তারাই হয় যাকে বিশ্বাস করা যায়। আই এম সো সরি বাট আই ডোন্ট বিলিভ ইউ এনিমোর। ক্লাসের সবাই চলে আসায় রাহাত স্নিগ্ধাকে আর কিছু বলল না। স্নিগ্ধা তার বান্ধবীদের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেল। সাফরান বাড়ি ফিরে এসে নিজের রুমে এসে দোকানের হিসাব দেখছিল। ঠিক সে সময় সাফরানের মা রাফি আহমেদ আসলো। কি করছিস বাবা? কিছু না মা, আসো ভিতরে। তোর সাথে আমার কিছু কথা ছিল। বলো মা, কি বলবে? শরীর খারাপ নাকি তোমার? আরে না, ঠিক আছি আমি এসেছি তোর বিয়ের কথা বলতে। তাহলে আমি ব্যস্ত আছি মা, এসব আজাইরা কথা শুনবো না এখন আমি। আরে কথা না শুনে রাগ করছিস কেন? হয়েছিস একদম বাপটার মতো। আমার বয়স হয়েছে, এখনই উপযুক্ত সময় এই ব্যাপারে কথা বলার। কোথায় বয়স হয়েছে? তুমি আমার কাছে এভারগ্রিন। পাগলটা আমার। আচ্ছা, তোর কাছে স্নিগ্ধাকে কেমন লাগে? কেমন আর তার ছেঁড়া, মাথা পাগল, বান্দর আর অটিস্টিক লাগে। আমার স্নিগ্ধার নামে এত কিছু আমার সামনে বলছিস? রাফি আহমেদ সাফরানের কান মলে দেয়, তারপর বলে, আমি আর তোর বাবা দুজনে চিন্তা করছি স্নিগ্ধাকে এবাড়ির বউ করে নিয়ে আসবো। সাফরান রাফি আহমেদের কথা শুনে বিস্ময়ে চোখ বড় করে তাকায়। তা দেখে রাফি আহমেদ বলে, তোর কি মত আছে? তোদের একসাথে কিন্তু অনেক ভালো লাগবে।
সাফরান মায়ের কথায় বেশ লজ্জা পেয়ে যায়, তারপর বলে, মা আমি স্নিগ্ধাকে আনতে কলেজে যাচ্ছি, সাহিলকে চোখে চোখে রেখো। কথাটা বলে সাফরান দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। রাফি আহমেদের ছেলের হাবভাব ঠিকই বুঝতে পেরেছে। এবার স্নিগ্ধার থেকে মতামত নিয়ে তারপরেই স্নিগ্ধার মাকে জানাবে। সাফরান স্নিগ্ধার কলেজের সামনে দাঁড়িয়ে স্নিগ্ধার জন্য ওয়েট করছে। কিছুক্ষণ পর স্নিগ্ধা বান্ধবীদের থেকে বিদায় নিয়ে আসে। তারপর সাফরানের বাইকের পিছনে বসতেই কলেজের এক সিনিয়র বড় ভাই তাদের দেখে বলে, মেয়েটাকে ভালো মনে করেছিলাম আমি, প্রপোজাল দেওয়ায় অ্যাকসেপ্ট করে নাই, তারপর রাহাতের সাথে রিলেশনে গেল, আর এখন অন্য একজনের সাথে। চরিত্রই দোষ মেয়েটার। সাফরান ছেলেটার এমন মন্তব্যে রাগে ফুঁসে উঠল। বাইক থেকে নেমে ছেলেটার কলার ধরে ক্রমাগত ঘুষি দিতে লাগলো। স্নিগ্ধা সাফরানকে বাধা দিতে গিয়েও ব্যর্থ হলো। এদিকে ছেলেটার সাঙ্গপাঙ্গরা সবাই লাঠি হাতে ছুটে আসছে। কলেজের বড় ভাই তার উপর পলিটিক্স করে। মুহূর্তেই অনেক অনেক ছেলে চলে আসলো। একসাথে এতজনকে দেখে স্নিগ্ধা বেশ ঘাবড়ে গেল, কিন্তু সাফরান মোটেও ভয় পেল না। এক এক করে সবাই সাফরানকে আক্রমণ করছে, আর সাফরান খালি হাতে সবাইকে প্রতিহত করছে। কারো মাথা ফাটিয়ে দিচ্ছে, তো কারো হাত মাথা মুচড়ে দিচ্ছে, কয়েকজনকে ঘুষি দিয়ে অজ্ঞান করে দিয়েছে। স্নিগ্ধা চোখ বড় বড় করে সাফরানের ফাইট দেখছে। এক এক করে সবাই মাটিতে শুয়ে গড়াগড়ি করতে লাগলো। আর যে সিনিয়র ছেলেটা স্নিগ্ধাকে নিয়ে খারাপ মন্তব্য করছে তার চুল ধরে সাফরান বলল, আর একবার স্নিগ্ধাকে নিয়ে খারাপ কথা বলবি তো জায়গায় মেরে ফেলবো। আর ছেড়ে দিলাম। কলেজের অন্যান্য স্টুডেন্টরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। রাহাতও ভিড় ঠেলে দাঁড়ায়। সবার উদ্দেশ্যে সাফরান বলল, স্নিগ্ধার দিকে কেউ তাকালে তার চোখ তুলে ফেলবো, আর কেউ খারাপ কথা বললে জবান টেনে ছিঁড়ে ফেলবো। এখানে আসছো পড়ার জন্য, পড়া নিয়ে থাকো। কোনো মেয়েকে টিস করা, খারাপ কথা বলা তোমাদের দায়িত্ব, কর্তব্য বা লক্ষ্যের মধ্যে পড়ে না। সাফরান সকলের সামনে স্নিগ্ধাকে বাইকে বসিয়ে নিয়ে গেল। সাফরানের দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে স্নিগ্ধা। অনেক ইচ্ছে করছে সাফরানকে জড়িয়ে ধরার, কিন্তু পারছে না। জড়তা কাটিয়ে স্নিগ্ধা জিজ্ঞেস করলো, কি দরকার ছিল ওদের সাথে মারামারি করার? তুই বুঝবি না। বুঝিয়ে বললেই তো বুঝবো। তোর নামে কেউ বাজে কথা বলুক, এটা আমার সহ্য হবে না, আমি শুনতেও চাই না। কেন ভাইয়া, আমি কি হই তোমার? তুই আমার ফুফাতো বোন। শুধুই ফুফাতো বোন? হ্যাঁ। আর কিছু না? আর কি? স্নিগ্ধা চুপ করে থাকে। স্নিগ্ধার অনেক জানতে ইচ্ছে করে, সাফরান স্নিগ্ধার জন্য এত কিছু শুধুই কি দায়িত্ব থেকেই করে, নাকি অন্য কোনো কারণ। ধীরে ধীরে সাফরান স্নিগ্ধার অভ্যাসে পরিণত হচ্ছে। স্নিগ্ধা জানে কেউ অভ্যাসের সাথে জড়িয়ে গেলে তাকে ছাড়া একটা দিনও থাকা যায় না। স্নিগ্ধাকে বাড়িতে দিয়ে সাফরান দোকানে চলে গেল। যাওয়ার পথে সাফরান ফাহিমাদের বাড়িতে আসলো। ফাহিমা ছাদ থেকে সাফরানকে দেখে রুমের মধ্যে যেয়ে কাঁদতে লাগলো। সাফরান বাড়ির ভেতরে এসে ফাহিমাকে ডাকতে লাগলো, কিন্তু অনেকক্ষণ ডাকার পরও যখন কেউ আসলো না, সাফরান চলে যেতে লাগলো। আর তখনই ফাহিমার রুমের জানালা থেকে দেখলো ফাহিমার টেবিলে মাথা রেখে কান্না করছে। সাফরান দ্রুত ফাহিমার রুমে গেল। কি রে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? কাঁদবো না তো কি করব? কি হয়েছে খুলে বল আমাকে। ছেলেপক্ষ আমাকে দেখে গেছে, কথা পাকাপাকি হয়ে গেছে, সামনের সপ্তাহ বিয়ে আমার। কি বলিস? এত কিছু হয়ে গেল, চাচা আমাকে একটু জানালো না? বাবা কাউকে কিছু জানাই নাই। তুমি কিছু করো ভাইয়া, না হয় আমি কিন্তু সুসাইড করব। চুপ একদম। জীবনে অনেক কিছুই ঘটতে পারে, তাই বলে কি আমরা হার মেনে নিব? না, ধৈর্য ধরে জীবনের শেষ অবধি দেখতে হবে, তাহলে ভালো কিছুর দেখা পাবো। চাচা চাচি কোথায় এখন? দোকানে গেছে, আর আম্মু রিয়ানদের বাসায়। তুই কাঁদিস না, আমি বলছি তো, তোর বিয়েতে মত না থাকলে বিয়ে হবে না, হতে দিব না। আর তোর পছন্দ থাকলে আমাকে বল, আমি নিজ হাতে তোদের বিয়ে দিব। আগে বিয়েটা ভেঙে দাও, তারপর বলবো। আচ্ছা কাঁদিস না, আমি চাচার দোকানে যাচ্ছি কথা বলতে। স্নিগ্ধা অনেক এক্সাইটেড। অনেকদিন পর আজ একটু সেজেগুজে বেরোবে, তাও আবার শাড়ি। এই প্রথম শাড়ি পরবে স্নিগ্ধা, কিন্তু স্নিগ্ধা শাড়ি পরতে জানে না। মামিও নেই বাসায়, তার মায়ের বাসায় গেছে। স্নিগ্ধা ভাবলো ফাইমার থেকে হেল্প নিবে শাড়ি পরার জন্য। সাফরান ভাই থেকে অনুমতিও নিতে হবে। স্নিগ্ধা সাফরানের রুমের সামনে এসে দাঁড়ালো। সাফরান মোবাইলে কথা বলছে। স্নিগ্ধাকে দেখে ফোন রেখে বলল, কিছু বলবি? হ্যাঁ, একটু বেরোবো। কোথায়, কখন? হ্যাপি টুগেদার কনভেনশন সেন্টারে যাব সন্ধ্যাবেলায়। দরকার নেই। তোমার দরকার নেই জানি, যাব তো আমি, আমার দরকার আছে। বলছি না যাওয়ার দরকার নেই। সাফরানের ধমকে স্নিগ্ধা কেঁপে উঠল। সাফরান স্নিগ্ধার হাত চেপে ধরে বলল, I said no need to go there. স্নিগ্ধা ভয়ে ভয়ে বলল, কিন্তু আমার অনেক ক্লোজ ফ্রেন্ডের বিয়ে। সাফরান স্নিগ্ধার মন খারাপ দেখে বলল, আচ্ছা ঠিক আছে, যাবি। স্নিগ্ধা খুশিতে লাফিয়ে উঠল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ইউ আর সো সুইট অফ ইউ। Yes, that's me. কিন্তু আমিও যাব সাথে। স্নিগ্ধা সাফরানের এমন কথায় আবারও চুপসে গেল। সাফরান গেলে স্নিগ্ধা এনজয় কিভাবে করবে? তুমি কেন যাবে? তোমাকে দাওয়াত দেয়নি?
তোকে তো দিয়েছে। আমি আর তুমি এক নাকি? হ্যাঁ এক। কি পরে যাবি? স্নিগ্ধা মুখ কাচুমাচু করে বলল। শাড়ি পরবো। সাফরান ভ্রু নাচিয়ে বলল, বাহ, সাথে হিজাবও পরবি? মেয়ে মানুষ পেত্তির মতো চুল খোলা রেখে গেলে চুলে 101টা শয়তান চুলের সাথে করে আসবে, পরে আমাদের সহ জীবন হুমকির মধ্যে পড়বে, তাই তুই হিজাব করেই যাবি। স্নিগ্ধা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর নিজের রুমের দিকে চলল। সাফরান সেদিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। স্নিগ্ধাকে শাড়ি পরা অবস্থায় সাফরানেরও দেখতে ইচ্ছে হচ্ছে। নিজের মনেই কল্পনা করে নিল শাড়ি পরা স্নিগ্ধাকে। বিকেলের মধ্যেই সাফরান রেডি হয়ে নিল। স্নিগ্ধার রুমের সামনে বার কয়েক গেল স্নিগ্ধা বের হয় কিনা দেখার জন্য, কিন্তু স্নিগ্ধার কোনো খবর নেই। পাগলিটা রেডি হতে অনেক সময় নেয়। বাড়িতে বাবা ছাড়া আর কেউ নেই। সাহিল মাকে নিয়ে নানু বাড়ি গেছে। নানুর শরীরটা ভালো না, এর মধ্যে চলে আসবে। সাফরান স্নিগ্ধার রুমের সামনে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। এদিকে স্নিগ্ধা ইউটিউব দেখেও শাড়ি পরার আগামাথা বুঝলো না। শাড়ি হাতে নিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় দাঁড়িয়ে বিড়বিড় করছে। তুই আসলেই অপদার্থ একটা, সামান্য শাড়িই পরতে পারিস না, আর আশা করিস ডাক্তার হবি? কচু হবি, কচু। ফাহিমা আপুকে ডাকলেই তো এতক্ষণে রেডি হয়ে বসে থাকতি। না, তা না করে নিজে নিজে ইউটিউব দেখে শাড়ি পরতে গেছে। স্নিগ্ধা ভাবলো ফাহিমাকে যে ডেকে আনবে। যেই ভাবা সেই কাজ। ব্লাউজ আর পেটিকোটের উপর একটা ওড়না জড়িয়ে রুমের দরজা খুলল। রুমের দরজা খুলে যেই বাইরে আসবে অমনি সাফরানকে দেখে চমকে ওঠে। কিরে, তুই তো এখনো রেডি হতে পারিস নাই? স্নিগ্ধা কাচুমাচু করে বলল, শাড়ি পরতে পারি না। পারিসটা বল, কি বলতো? আমায় জ্বালাতন করতে? হ্যাঁ, তা খুব পারি। সাফরান স্নিগ্ধাকে রুমের মধ্যে নিয়ে গেল, তারপর বলল, শাড়িটা দে। স্নিগ্ধা আশ্চর্য দৃষ্টিতে শাড়িটা এগিয়ে দিল। সাফরান শাড়ির আঁচলটা স্নিগ্ধার বুকে দিয়ে নিজ হাতে স্নিগ্ধাকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। স্নিগ্ধার মুখে কোনো কথা নেই। বিস্ময়ের চোখ অস্বাভাবিকভাবে বড় হয়ে আছে। সাফরান কুচি ঠিক করে স্নিগ্ধার হাতে দিয়ে বলল, এই কুচিটা পেটিকোটের সাথে ভালো করে অ্যাডজাস্ট করে নিতে। স্নিগ্ধা কুচিগুলো নিয়ে নাভির নিচে গুজে দিল। সাফরান অন্যদিকে তাকিয়েছিল। সাফরানের নিজেরই অনেক লজ্জা লাগছে। সাফরান এবার আঁচলটা পিন দিয়ে আটকে দিল। তারপর নিচু হয়ে স্নিগ্ধার কুচিগুলো ঠিক করে দিতে লাগলো। সাফরানের সবকিছু স্নিগ্ধা মুগ্ধ হয়ে দেখছিল। আর কত মুগ্ধ করবে সাফরান স্নিগ্ধাকে। স্নিগ্ধার শাড়ি পরানো হয়ে গেছে। সাফরান স্নিগ্ধাকে মিররে তাকাতে বলল। সাফরান স্নিগ্ধার সৌন্দর্যে অনেক আগেই ঘায়েল হয়ে আছে। চোখ যেন সরছেই না। দুধে আলতা গায়ের রং, তার উপর সোনালি রঙের ব্লাউজ, গোলাপি রঙের শাড়ি স্নিগ্ধাকে স্বর্গের অপসরীর মতো লাগছে। সাফরান চায় না স্নিগ্ধাকে এই সাজে কেউ দেখুক। সাফরান স্নিগ্ধাকে হিজাব পরতে বলে রুম থেকে বেরিয়ে আসলো। গোলাপি শাড়ির সাথে সোনালি রঙের হিজাব, চোখে কাজল আর গোলাপি রঙের লিপস্টিক, ব্যাস সাজ বলতে এইটুকুই। কিন্তু সাফরানের কাছে স্নিগ্ধাকে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে মনে হচ্ছে। সাফরান মোহনীয়ভাবে স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে। অজান্তেই সাফরানের মুখ দিয়ে বেরিয়ে গেল, মাশাল্লাহ। স্নিগ্ধা সাফরানের কাছে এসে বলল, ভাইয়া চলো। সাফরান যেন স্নিগ্ধার কথা শুনতেই পায়নি। স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে, চোখের পলকও পড়ছে না। আর যদি কোনো বাধা না থাকতো তাহলে তার মনের কথা খুলে বলতো ছন্দের সাথে সাথে। আমি ভাবতে গেলে অবাক হই, দুহাত বাড়িয়ে তোমায় ছুঁই, মুগ্ধ মনে চেয়ে রই আনমনে। স্নিগ্ধা সাফরানের চাউনিতে বেশ লজ্জা পেল। এভাবে কেটে গেল আরও কিছু সময়। স্নিগ্ধা ও সাফরানের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। গ্রে কালারের স্যুট টাই পরে একদম সাহেব সেজে দাঁড়িয়ে আছে। আজ সব মেয়ে তো ক্রাশ খাবেই। স্নিগ্ধা ও সাফরানের শুভ দৃষ্টির মাঝেই সাফরানের মা ও ভাই বাড়িতে প্রবেশ করে। দুজনকে এই অবস্থায় দেখে বেশ অবাক হয় সাহিল ও রাফিয়া আহমেদ। সাহিল মোবাইলে ছবি তুলে নেয় দুজনের। স্নিগ্ধা তাদের দুজনকে দেখে চমকে ওঠে। মামি, সাহিল, তোমরা কখন এলে? স্নিগ্ধার কথায় সাফরান বাস্তবে ফিরে আসে। সাথে একরাশ লজ্জা এসে ঘিরে ধরলো সাফরানকে। স্নিগ্ধার বান্ধবীর বিয়েতে যাচ্ছি আমরা, ফিরতে রাত হবে মা। রাফিয়া আহমেদ স্নিগ্ধার কাছে এসে স্নিগ্ধার চিবুক ধরে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে স্নিগ্ধা তোকে। কারো যেন নজর না লাগে এই মিষ্টি মেয়েটাকে। নজর তো একজনের লেগেই গেছে মা। সাহিলের কথায় সাফরান লজ্জা পেয়ে বাইরে চলে আসলো। তা দেখে রাফিয়া আহমেদও হেসে উঠল। তারপর বলল, সাবধানে যাস দুজনে। জি মামি। সাফরানের বাইকের পেছনে সাফরানের কাঁধে হাত রেখে বসেছে স্নিগ্ধা। আজ শাড়ি পরাই ঠিকমতো সুবিধা করতে পারছে না, কেমন আনকমফোর্টেবল মনে হচ্ছে। সাফরান নিঃশব্দে বাইক চালাচ্ছে। স্নিগ্ধা চুপচাপ বেশিক্ষণ থাকতে পারে না। নীরবতাকে স্নিগ্ধা অনেক ভয় পায়। জবান থাকতেও কেন চুপ থাকতে হবে?
কোনো কথা না থাকলে দরকার হলে আজাইরা কথা বলবে, তাও কথা বলতেই হবে। কথায় কথা আসে, একটা কথায় হাজারটা কথা নিয়ে আসে। কিন্তু সাফরান হচ্ছে বোরিং টাইপের একটা মানুষ যে হিসেব করে কথা বলে, মনে হয় কথা বলার জন্য তাকে টাকা দিতে হচ্ছে। স্নিগ্ধা গলা খাকারি দিয়ে বলল, ভাইয়া তুমি কখন বিয়ে করবে? এ কেমন প্রশ্ন? একদমই সহজ ও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের বুঝি তোমার বিয়ে খেতে ইচ্ছে করে না? ইচ্ছে করলে কি, আমার তো বিয়ে করতে ইচ্ছে করে না। তোদের ইচ্ছে আমার কাছে কিছুই না। সাফরানের এমন কথায় স্নিগ্ধার মেজাজ বিগড়ে গেল। অনেক কষ্টে রাগ নিয়ন্ত্রণ করে বলল, বলো না ভাইয়া, বিয়ে কখন করবে? যখন আমার বউটা একটু বড় হবে, বুঝতে শিখবে, নিজের স্বপ্ন পূর্ণ করে জীবনে সার্থক হতে পারবে, আমার ভালোবাসাটা বুঝতে পারবে, ঠিক তখনই আমি বিয়ে করব। তার মানে তুমি কাউকে ভালোবাসো? চুপ করে থাকে সাফরান। তা দেখে স্নিগ্ধা আবারও জিজ্ঞেস করে, বলো না ভালোবাসো কিনা কাউকে? ভালোবাসি কিনা জানি না, কিন্তু অনেক করে চাই তাকে। কে সেই হতভাগিনী? হতভাগিনী হতে যাব কেন? কারণ তোমার মতো লাল চোখওয়ালা রোবট যার কপালে পড়বে তার কপালে স্পেশাল মুহূর্ত, রোমান্টিক মুহূর্ত থাকবে না। এমন আনরোমান্টিক জামাই কেউ নিশ্চয়ই চাইবে না। স্নিগ্ধা অট্ট হাসিতে ফেটে পড়ে। স্নিগ্ধার কথায় সাফরান বাইকের স্পিড কমিয়ে বাইক থামিয়ে ফেলে। তারপর স্নিগ্ধার দিকে তাকিয়ে বলে, আমি আনরোমান্টিক? আমি রোবট? এই কথার জবাব তুই শীঘ্রই পাবি। সাফরানের চোখ অস্বাভাবিক লাল দেখে স্নিগ্ধা বেশ ভয় পেয়ে যায়। সাফরান আবারও বাইকে গিয়ে বসে। বাইকের স্পিড বাড়িয়ে মুহূর্তে কনভেনশন সেন্টারে পৌঁছে যায়। স্নিগ্ধার বান্ধবীরা ক্লাবের গেটের সামনেই দাঁড়িয়েছিল। দুজনকে একসাথে দেখে সবাই বেশ অবাক হয়ে যায়। স্নিগ্ধা বাইক থেকে নেমে তাড়াহুড়ো করে বান্ধবীদের কাছে ছুটে আসতে যেতেই হঠাৎ করে পড়ে যেতে ধরে। আর তখনই সাফরান স্নিগ্ধার কোমর জড়িয়ে ধরে ফেলে। ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে স্নিগ্ধা। স্নিগ্ধার বান্ধবীরা তাদের এভাবে দেখে ছবি তুলে নেয়। দুজনকে দেখে তাদের অনেক ঈর্ষা হয়। কি সুন্দর মানিয়েছে দুজনকে। সকলে খুশিতে চিৎকার দিয়ে ওঠে। তাদের চিৎকারে স্নিগ্ধা ও সাফরান দুজনে বাস্তবে ফিরে আসে। স্নিগ্ধা বান্ধবীদের কাছে ছুটে আসে। ওয়েলকাম জানো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। সাথে ওটা কেড়ে, তোর সাফরান রোবট ভাইয়াটা না? স্নিগ্ধার বান্ধবী রিদ্ধির কথায় সবাই হো হো করে হেসে ওঠে। ডার্লিং, আজকের দিনে অন্তত আমাকে পচানো বাদ দে। আজ তোর বিয়ে, এখনো আমাকে বাঁচাবি? তোর কথা বল, দুলে রাজা কাহা পার? এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। স্নিগ্ধাও তার বান্ধবীদের কথায় অনেকটা বিরক্ত হয় সাফরান। কি সব নামে ডাকে একে অপরকে। রিদ্ধি সাফরানের দিকে তাকিয়ে বলে, হাই সাফরান ভাইয়া। হ্যালো। আপনাকে অনেক জোস লাগছে। থ্যাঙ্কস। রিদ্ধি সাফরানের কথায় বেশ রেগে যায়। অন্য কেউ হলে থ্যাঙ্কসের সাথে বলতো তোমাকেও বেশ সুন্দর লাগছে। আসলেই স্নিগ্ধা যা বলে তাই ঠিক। মানুষ কম, রোবট বেশি মনে হচ্ছে সাফরানকে। রিদ্ধি, হাফসা, ফারজানা সবাই গল্পে মেতে উঠল। কিন্তু তাদের বান্ধবী তন্নি পলকহীনভাবে সাফরানের দিকে তাকিয়ে আছে। সাফরানকে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে সাফরানের কাছে আসলো তন্নি। হ্যালো মিস্টার আহমেদ। হাই। স্নিগ্ধার কাজিন রাইট? ইয়া। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা কি পরিচিত হতে পারি? শিওর, সাফরান আহমেদ। আই এম তন্নি চৌধুরী, স্নিগ্ধার ক্লাসমেট। ইউ লুক ভেরি হ্যান্ডসাম। থ্যাঙ্কস মিস চৌধুরী। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা কি বন্ধু হতে পারি? অফকোর্স নট মিস চৌধুরী। সাফরানের কথায় তন্নি অনেক অপমান বোধ করলো। তারপরেও মুখে আলতো একটা হাসি টেনে এনে বলল, হোয়াই মিস্টার আহমেদ? কারণ এবার রাজি হয়ে গেলে হয়তো পরে বলবেন ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা কি বিয়ে করতে পারি? নাইস জোকস, ইউ আর সো ফানি। বিয়ের অপশন তো পরে আসে, বন্ধু তো ঠিকঠাক হলে তো প্রেম ভালোবাসার ব্যাপার স্যাপার আসে। যেন না, সেজন্যই তো না বলে দিলাম। স্নিগ্ধা আর চোখে বেশ অনেকক্ষণ থেকে তন্নি আর সাফরানকে লক্ষ্য করে যাচ্ছিল। এই তন্নিকে স্নিগ্ধার সহ্য হচ্ছে না। হ্যান্ডসাম কোনো ছেলেকে দেখলে অমনি নিজ থেকে কথা বলতে চলে যাবে। ক্লাসের সব থেকে স্যাঁচরা মেয়েটাই হচ্ছে তন্নি, একেবারে গায়ে পড়া স্বভাবের। স্নিগ্ধা সাফরান আর তন্নির কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে ভাবলো, আর তখনই ছেলেপক্ষ চলে আসলো। সেদিকে তাকিয়ে স্নিগ্ধা ভাবলো আগে গেটে গিয়ে পথ আটকিয়ে টাকা নিতে হবে, তারপর তন্নিকে দেখে নেবে। ছেলেপক্ষকে সবাই মিলে ঘিরে ধরলো। रुकिए जीजू साहब, पहले पैसा इसके बाद दीदी मिलेगा। স্নিগ্ধার কথায় রিদ্ধির ছোট দেবর বাপ্পি বলে উঠল, इतनी खूबसूरत साली, जब कुछ मानता है तब दिल खुल के देने का मन करता है। तारीफ करने से दिल खुश नहीं होगा, पहले पैसा दे। রিদ্ধির হাজবেন্ড নাফিজের আর তর সইছে না। রিদ্ধিকে দেখার জন্য উতালা হয়ে আছে। তাই নাফিজ বলল, কত টাকা চাও বলো।
পুরো 50,000। স্নিগ্ধার কথায় সকলে অবাক হওয়ার রিয়াকশন দিল। নাফিস পকেট থেকে টাকা বের করতে যাবে, ঠিক তখনই বাপ্পি বলল, কত টাকা চাও সুন্দরী? স্নিগ্ধা মুখ বাঁকিয়ে উত্তর দিল, 50,000। বাপ্পি পকেট থেকে একটা নোট বের করে স্নিগ্ধার হাতে দিয়ে বলল, এখানে কত? 50। তারপর বাপ্পি আর একটা নোট স্নিগ্ধার হাতে দিয়ে বলল, এখানে কত? 1000। এবার বাপ্পি বলে উঠল, তোমরা টাকা পেয়ে গেছো তো 50,000? এবার যেতে দাও আমাদের। স্নিগ্ধা বাপ্পির কথায় চিৎকার দিয়ে উঠল, উল্লু समझ क्या? উল্লু নেহি উল্লু বানায়া। বাপ্পির কথায় সকলে হেসে উঠল। স্নিগ্ধা চোখ মুখ খিঁচিয়ে বলল, হিসাবে এত কাঁচা, গণিতে আন্ডা মারতে মারতে এই অবস্থা হয়েছে আপনার, বুঝেছি। স্নিগ্ধা ও বাপ্পির ঝগড়ায় সকলে বেশ মজা পায়। শুধু ঈর্ষান্বিত চোখে সাফরান দূর থেকে স্নিগ্ধার কর্মকাণ্ড সব দেখছিল। ছেলেদের নজর স্নিগ্ধার দিকে ছিল, যেটা সাফরানের একদমই সহ্য হচ্ছে না, বিশেষ করে বরের ভাই বাপ্পির। সবাই চলে যেতেই স্নিগ্ধার দিকে তাকিয়ে রাগে একটা লুক দিল সাফরান, কিন্তু স্নিগ্ধা সাফরানের চাউনিকে পাত্তা না দিয়ে ক্লাবের ভেতরে চলে গেল। সাফরানও পেছন পেছন আসলো। সারাটা সময় বাপ্পি স্নিগ্ধার সাথে দুষ্টুমিতে মেতেছিল, যা সাফরানের নজরে পড়ে। সাফরান স্নিগ্ধাকে বলে বাড়ি ফিরে যাবে, কিন্তু স্নিগ্ধা কোনোভাবেই রাজি হয় না। সবাই মিলে অনেক অনেক ছবি, নাচ, হাসাহাসিতে মেতে ওঠে। অন্যদিকে তন্নি ঘুরে ফিরে সাফরানের সাথেই কথা বলার জন্য চলে আসে। ছবিও তোলে কয়েকটা। সাফরান তুলতে না চাইলেও একরকম জোর করে সেলফি তুলে নেয়। ছবিতে স্পষ্ট সাফরানের ক্রোধ ফুটে উঠেছে। এরকম গায়ে পড়া মেয়ে আর দুটো দেখেনি সাফরান। হঠাৎ সাফরান চারদিকে তাকিয়ে স্নিগ্ধাকে দেখতে পায় না। সাফরান হন্তদন্ত হয়ে স্নিগ্ধাকে খোঁজা শুরু করে, কিন্তু কোথাও নেই স্নিগ্ধা। সাফরান ক্লাবের বাইরে গেটের একপাশে স্নিগ্ধাকে বাপ্পির সাথে দেখতে পায়। দুজনে একসাথে বাইরের স্টল থেকে আইসক্রিম কিনে খাচ্ছে। স্নিগ্ধার দিকে বাপ্পি কামুক দৃষ্টিতে তাকিয়ে আছে, যা সাফরান কোনোভাবেই মেনে নিতে পারে না। স্নিগ্ধা সাফরানকে রাগে চোখে তাদের দিকে তাকাতে দেখে ভয় পেয়ে যায়। তখনই ফারজানা স্নিগ্ধাকে খুঁজতে খুঁজতে বাইরে আসে। তাদের দেখে বলে, আরে, ছবি তোলার জন্য তোদের ডাকছে, চল ভেতরে। স্নিগ্ধা ও বাপ্পি ফারজানের সাথে ক্লাবের ভেতরে চলে যায়। ফারজানা সাফরানকেও আসতে বলে, কিন্তু সাফরান মূর্তির মতো বাইরে দাঁড়িয়ে থাকে। সাফরানের ইচ্ছা হচ্ছিল এখনই বাপ্পির চোখগুলো তুলে নিতে, কিন্তু বরের ভাই, একটা ঝামেলা হলে রিদ্ধির বিয়েতে সমস্যা হবে। এই ভেবে সাফরান রাগ দমন করার চেষ্টা করে, কিন্তু রাগ যেন কমছেই না। স্নিগ্ধার কেমন ভয় ভয় করে। স্নিগ্ধা কিছুক্ষণ পর বাইরে এসে সাফরানকে দেখে চমকে ওঠে। সাফরানের হাত থেকে রক্ত ঝরছে, আর দেয়ালে সাফরানের হাতের রক্ত লেগে আছে। আশেপাশে কেউ নেই, সবাই এখন ক্লাবের ভেতর। ভাইয়া এসব কি, তুমি ব্যথা পেলে কিভাবে? সাফরান স্নিগ্ধার দিকে তাকায়। সাফরানের চোখ রক্তিম লাল, তা দেখে শিউরে ওঠে স্নিগ্ধা। স্নিগ্ধা কিছু বুঝে ওঠার আগেই সাফরান স্নিগ্ধাকে এক ঝটকায় টেনে স্নিগ্ধার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আকস্মিক সাফরানের এমন কাজে হকচকিয়ে যায় স্নিগ্ধা। নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পর মুহূর্তে কি যেন হয়ে যায় স্নিগ্ধার। চোখ বন্ধ করে রাখে স্নিগ্ধা। সাফরানের প্রতিটা স্পর্শে শিউরে উঠছে স্নিগ্ধা। প্রায় 5 মিনিট পর স্নিগ্ধা আবারও চেষ্টা করে নিজেকে মুক্ত করার, আর তখনই সাফরান স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে স্নিগ্ধার হাত শক্ত করে ধরে বলে, আমি আনরোম্যান্টিক, আমি রোবট, আমার ফিলিংস নাই, আমি মানুষ না, এসব মনে হয় তোর, তাই না? সাফরানের কথায় স্নিগ্ধা কেঁপে ওঠে। সাফরান আবারও স্নিগ্ধাকে কাছে টান দিয়ে নেয়, তারপর আবারও স্নিগ্ধার ঠোঁট ছুঁয়ে দেয়। এবার আর স্নিগ্ধা নিজেকে মুক্ত করার কোনো চেষ্টাই করে না। এভাবে কেটে যায় আরও কিছু মুহূর্ত। হঠাৎ একটা গাড়ির হর্ন বাজতেই সাফরান স্নিগ্ধাকে ছেড়ে দেয়। স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে বাইকে গিয়ে বসে। স্নিগ্ধা সাফরানের দিকে তাকাতেই লজ্জা পাচ্ছে। কিছুক্ষণ আগে এটা কি করলো সাফরান? সাফরান পকেট থেকে মোবাইল বের করে স্নিগ্ধার নাম্বারে মেসেজ দিল। মেসেজটা পড়ে সাফরানের বাইকের পিছে উঠে বসলো স্নিগ্ধা। সাফরান অনেক রেগে আছে। সাফরান যখন রেগে থাকে আর কিছু করতে পারে না বা বলতে পারে না, তাই এভাবে মোবাইলে মেসেজ দেয়। কিন্তু স্নিগ্ধার কাছে অন্য কিছু মনে হয়। নাকি একটু আগের ঘটনার জন্য সাফরান অনুতপ্ত? লজ্জায় স্নিগ্ধার সাথে কথা বলতে পারছে না। পুরো রাস্তায় কোনো কথা বলে না কেউই। দুজনেই একটু আগের ব্যাপারটা নিয়ে চিন্তিত। কিছুক্ষণের মধ্যে বাড়ির সামনে চলে আসলো। বেশ রাত হয়েছে। স্নিগ্ধা বাড়ির গেটে ঢুকতে যাবে, ঠিক তখন সাফরান স্নিগ্ধাকে টেনে নেয়। বিস্ময়ে চোখ ছানাবড়া করে রাখে স্নিগ্ধা। নিজেকে ছাড়িয়ে স্নিগ্ধা আমতা আমতা করে বলে, আমি বাড়িতে যাই, ঘুমাবো। সাফরান কোনো কথা না বলে স্নিগ্ধার দিকে এগিয়ে যাচ্ছে। চোখে মুখে স্পষ্ট ক্রোধ ফুটে উঠেছে, যা দেখে স্নিগ্ধা বেশ ভয় পাচ্ছে। স্নিগ্ধা ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে।
সাফরান যত এগিয়ে আসছে তার কাছে তত পিছিয়ে যায়, কিন্তু দেয়ালের সাথে পিঠ ঠেকে যায় স্নিগ্ধার, তাই চোখ বন্ধ করে ফেলে। স্নিগ্ধা ভেবেছে সাফরান বুঝিয়ে আবারও তার ঠোঁটের উপর আক্রমণ করবে, কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও যখন সাফরান কিস করলো না, তখন একটা চোখ খুলে দেখে সাফরান এখনো তাকিয়ে আছে। স্নিগ্ধা এবার দুই চোখ মেলে তাকায়, তারপর চলে যেতে ধরে, আর তখনই সাফরান একটা হাত দেয়ালের সাথে রেখে স্নিগ্ধার পথ আটকায়। স্নিগ্ধা রাগী চোখে তাকায় এবার সাফরানের দিকে। সাফরান স্নিগ্ধার হাত দেয়ালের সাথে চেপে ধরে বলে, ছেলেদের সাথে এত কথা কিসের তোর? বারে আমি একটা মেয়ে, তার উপর সিঙ্গেল ছেলেদের সাথে কথা বলবো, এটাই তো স্বাভাবিক। স্নিগ্ধার কথা শুনে সাফরান আরো শক্ত করে তার হাত চেপে ধরে। ব্যথা পাচ্ছি ভাইয়া। বাপি, ছেলেটার সাথে এত হেসে কথা বলার দরকার কি ছিল? ছেলেটা তোর দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে বারবার, তুই কি দেখতে পাস নাই? স্নিগ্ধা সাফরানের কথার কোনো উত্তর দেয় না। সামান্য ব্যাপারটা নিয়ে সেই তখন থেকে স্নিগ্ধার উপর রেগে আছে সাফরান, এটা বুঝতে পারে নাই। আসলে তোর দোষ না, দোষ আমারই। আমি তোকে যাওয়ার অনুমতি দিয়েছি। আমি কারোর সাথে কথা বললে কেউ আমার দিকে তাকালে তোমার কি? কারণ আমি তোকে। স্নিগ্ধা আগ্রহ নিয়ে জানতে চায়, তুমি আমাকে কি? সাফরান স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে বাড়ির ভেতরে চলে যায়। স্নিগ্ধাও পেছন পেছন যায়। এদিকে অন্ধকারে আড়ালে দাঁড়িয়ে থেকে তাদের সব কথা শুনছিল ফাহিমা। বেশ কয়েকবার সাফরানকে এসে খুঁজে গেছে ফাহিমা। আজ স্নিগ্ধাকে নিয়ে বেরিয়েছে, এটা শুনে ফাহিমার মেজাজ বিগড়ে আছে, আর এখন দুজনকে এত কাছাকাছি দেখে ভেতরে ভেতরে চলে যাচ্ছে ফাহিমার। কিছু একটা বিহিত করতে হবে, তা না হলে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে সাফরানকে। ফাহিমা চোখ মুছে বাড়িতে চলে যায়। সাফরানের চোখে চোখ মেলাতে পারছে না স্নিগ্ধা। গত রাতের ব্যাপারটা কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয়। জীবনের প্রথম কিস, তাও এভাবে এমন একটা মানুষের সাথে যার সাথে স্নিগ্ধার কোনো প্রেমময় সম্পর্ক নেই, কিন্তু তারপরেও অন্যরকম একটা অনুভূতি কাজ করেছে। নিজের অজান্তেই স্নিগ্ধা সাফরানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু স্নিগ্ধা চায় সাফরান তাকে নিজের মুখে বলুক সে তাকে ভালোবাসে। এখন বাজে রাত 12টা। রাতের এই সময়টায় যত সব চিন্তা টেনশন ঘোরে স্নিগ্ধার মাথায়। হঠাৎ স্নিগ্ধার মায়ের কথা মনে হতেই বুকের ভেতর এক অন্যরকম অশান্তি কাজ করলো। কিছুতেই ঘুম আসছে না। আজ কতদিন হয়ে গেল মাকে দেখে না। স্নিগ্ধার ইচ্ছে হলো এখনই যাবে বাড়িতে, কিন্তু এত রাতে একা কিভাবে যাবে? আর সাফরানকে না বলে কোথাও যেতে পারবে না। সারাদিন সাফরানের সামনেও যায়নি স্নিগ্ধা। গত রাতের কথা মনে হতেই লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে, কিন্তু একমাত্র সাফরানই তাকে বাড়িতে দিয়ে আসবে। এত রাতে নিয়ে যাওয়ার জন্য হয়তো বকাও দিতে পারে। রুমের দরজা খুলে স্নিগ্ধা সাফরানের রুমে উঁকি দিল। দরজা অফ, কিন্তু রুমের লাইট জ্বলছে, জানালা বন্ধ। স্নিগ্ধা ফ্লোরে শুয়ে গেল। তারপর দরজার নিচ দিয়ে দেখার চেষ্টা করতে লাগলো, আর তখনই সাফরান দরজা খুলে ফেললো। স্নিগ্ধাকে এভাবে নিচে শুয়ে থাকতে দেখে বেশ অবাক হলো সাফরান। কিরে, চোরের মতো আমার রুমে কি দেখার চেষ্টা করছিলি? যাক, চোরের মতো বলছো, চোর তো বলো নাই, তাই মাইন্ড করলাম না। আজাইরা কথা বলার সময় নেই, কাজ আছে আমার। এত রাতে না ঘুমিয়ে আমাকে কেন ডিস্টার্ব করছিস বল? স্নিগ্ধা চোখে মুখে দুঃখী ভাব নিয়ে বলল, আমি বাড়ি যাব। সাফরান রাগীভাবে তাকালো স্নিগ্ধার দিকে। কটা বাজে এখন? মাত্র 12টা 10 মিনিট। মাকে খুব মনে পড়ছে। সারাদিন পড়েছিল বললি না, আর এখন বলছিস রাত হলেই কি তোর উপর বাইরে যাওয়ার জিন আসর করে? দিনটা কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। কেন, কি এমন করেছিস দিনের বেলায়? কি করব আর, গত রাতে কথা ভাব। কথাটা বলে স্নিগ্ধা জিহ্বায় কামড় দিয়ে ফেলে। গত রাতের কথা কি? কি হয়েছিল গত রাতে? স্নিগ্ধা অন্যদিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলে, কিছু না। সাফরান ধীরে ধীরে স্নিগ্ধার দিকে এগিয়ে আসতে থাকে। তা দেখে স্নিগ্ধা ভয়ে পিছিয়ে যায় আর বিমের সাথে পিঠ ঠেকে যায়। সাফরান এবার স্নিগ্ধার একদম গা ঘেঁষে দাঁড়ায়। তারপর স্নিগ্ধার মুখের কাছে নিচের মুখটা নিয়ে আসে। ভয় ও লজ্জায় স্নিগ্ধা চোখ বন্ধ করে ফেলে। স্নিগ্ধার বুকের হার্টবিট উৎফুল্লতা প্রকাশ করছে। সাফরান স্নিগ্ধার কানের কাছে যেয়ে বলে, যা রেডি হয়ে আয়, আমি বাইক নিয়ে বাইরে আছি। সাফরানের কথা শুনে স্নিগ্ধা চোখ মেলে তাকায়। বেশ লজ্জায় পড়ে যায় স্নিগ্ধা। ভেবেছিল সাফরান আবারও তার ঠোঁটে হামলে পড়বে। নিজের বোকামি দেখে নিজের উপরে রেগে যায় অনেক স্নিগ্ধা। স্নিগ্ধা হনহন করে রুমে চলে যায়। তারপর কিছু প্রয়োজনীয় বই আর পার্স নিয়ে বের হয়। বাড়িতে 2 দিন থেকে আসবে। এখানে সাফরানের কাছে থাকলে স্নিগ্ধা নিজেই সাফরানকে প্রপোজ করে বসবে। অনুভূতি লুকাতে পারে না স্নিগ্ধা। আজকাল যা হচ্ছে স্নিগ্ধার সাথে, সাফরানকে দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। স্নিগ্ধা বাইরে এসে দেখে সাফরান মোবাইল টিপছে। বাইকে গিয়ে বসে স্নিগ্ধা।
সাফরান বাইক স্টার্ট দেওয়ার আগে স্নিগ্ধাকে ভালোভাবে ধরে বসতে বলে, তারপর দুজনে রওনা দেয়। সারাটা পথ দুজনে নীরব থাকলেও দুজনের মনের মধ্যে একে অপরকে নিয়ে তোলপাড় চলছে। হিয়ামতির ব্রিজের উপর উঠতেই সাফরান বাইক থামালো, তারপর পকেট থেকে মোবাইল বের করে স্নিগ্ধাকে মোবাইলের ক্যামেরার দিকে তাকাতে বলল। স্নিগ্ধা বেশ অবাক হলো সাফরানের কর্মকাণ্ডে, কিন্তু ছবি যেন ভালো আসে, তাই চেহারায় হাসি ফুটিয়ে এবং নানান রকম এক্সপ্রেশন দিয়ে ছবি তুলল। এই জায়গাটা দুজনের কাছেই অনেক পছন্দের, আর এখন একেবারেই মানুষজন নাই বললেই চলে। সাফরানের কেন যেন স্নিগ্ধাকে নিয়ে একটা ভয় কাজ করছে মনের মাঝে, কিন্তু কেন সেটাই বুঝতে পারছে না। আর তাই মনের চিন্তাটা দূর করার জন্য স্নিগ্ধার সাথে কয়েকটা সেলফি তুলে নেয়। সেলফি তোলা হয়ে গেলে সাফরান বাইকে স্টার্ট দেয়। কিছুক্ষণের মধ্যে স্নিগ্ধার বাড়ির সামনে এসে দাঁড়ায় দুজনে। স্নিগ্ধার মা আতিয়া রহমান এই সময়ে ঘুমিয়ে আছে, দরজাও বন্ধ। স্নিগ্ধা সাফরানকে বলে, তুমি যেভাবে আমার রুমের ব্যালকনি দিয়ে আমার রুমে প্রবেশ করো সেভাবে আমিও উঠবো ভাইয়া। পাগল হয়ে গেছি? আমি ছেলে মানুষ, কোনোভাবে উঠে যাই, তুই পারবি না। আরে পারবো, তুমি আছো না। স্নিগ্ধার কথায় সাফরান স্নিগ্ধার দিকে তাকিয়ে থাকে। বারবার এই মেয়েটার কথার মায়ায় পড়ে যাচ্ছে সাফরান। তাদের কথার মাঝে আতিয়া রহমান দরজা খুলে দেয়। দুজনে বেশ অবাক হয়। স্নিগ্ধা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে, মা আমরা আসছি। তুমি কিভাবে জানো? আমার ঘুম আসছিল না কিছুতেই, তোর কথা মনে পড়ছিল, শুধু এপাশ ওপাশ করছিলাম। আর তখনই সাফরানের বাইকের আওয়াজ শুনে জানালার কাছে এসে দাঁড়াই, তখনই তোদের দেখি। সাফরান আতিয়া রহমানের কাছে এসে সালাম জানায়। আসসালামু আলাইকুম ফুপিজান। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো আল্লাহ রেখেছে। তোমার মেয়ে তো আমাকে ঘুমোতেও দিচ্ছে না, এত রাতে তোমার কথা মনে পড়ছে, তোমাকে দেখবে এসব বলছে রাত 12টায় এসে। এটা তো আগেই পাগলি জানিস, তোদের অনেক জ্বালাইছে তাই না? তা তো দেখতেই পাচ্ছ ফুপি। আচ্ছা আয় বাড়ির ভেতর। না ফুপি, আমি বাড়ি ফিরে যাই, কিছু আর্জেন্ট কাজ আছে। এত রাতে কিসের কাজ? আছে কিছু দোকানের হিসেব। এত রাতে তুই বাড়ি ফিরে যাবি? দরকার নেই, আজ এখানেই থাকবি। ফুপি অন্যদিন আসবে, আর যাই, তোমার মেয়েকে দেখে রেখো। সাফরান দুজনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। দোকানের হিসাবে একটা গন্ডগোল হয়ে আছে, যা এখনই সমাধান করতে হবে। সাফরান বাইক নিয়ে বাড়ির পথে রওনা দেয়। বাইকের পেছনের সিটটা খালি খালি দেখাচ্ছে, স্বাভাবিক, কিন্তু সাফরানের মনটাও যেন খালি খালি লাগছে। একটা শূন্যতা এসে ঘিরে ধরেছে সাফরানকে। স্নিগ্ধা সাফরানের অভ্যাসে পরিণত হয়েছে, যার অনুপস্থিতি সাফরানের জীবনকে নিমেষেই আনন্দহীন করে দেয়, বিষাদময় করে দেয়। সাফরান স্নিগ্ধাকে নিয়ে হাজারো কথা ভাবতে ভাবতে বাইক চালাচ্ছিল। হিয়ামতি ব্রিজে কিছু দূর যাওয়ার পরেই সাফরান একটা দৃশ্য দেখে চমকে ওঠে। সাথে সাথে বাইক থামিয়ে দৌড়ে ব্রিজের দেয়ালে দাঁড়িয়ে থাকা মেয়েটার হাত ধরে টান দেয়, আর সাথে সাথে মেয়েটার সহ সাফরান ব্রিজের উপর পড়ে যায়। মেয়েটার মুখের দিকে তাকিয়ে সাফরান বিস্ময়ে হতভম্ব হয়ে যায়। সাফরানের চক্ষু ছানা বড়া হয়ে আছে, মুখ দিয়ে কোনো কথাও আসছে না। প্রায় মিনিট 5 পর সাফরান ধমকে সুরে বলে ওঠে, ফাহিমা তুই? সাফরানের কথায় ফাহিমা কান্না শুরু করে দেয়। সাফরান চিৎকার দিয়ে বলে, চুপ, কাঁদতে বলি নাই। আর এও ক্রেজি ফাহিমা, তুই এক্ষুনি এটা কি করতে যাচ্ছিলি? ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার বাঁচতে ইচ্ছে হচ্ছে না একটুও। আমি এত টেনশনে এত কষ্ট নিয়ে বেঁচে থাকতে পারবো না। সাফরান রাগ কন্ট্রোল করতে পারলো না, কষে এক থাপ্পড় বসিয়ে দিল ফাহিমার গালে। ফাহিমা গালে হাত দিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো, তারপর বলল, মারো তুমিও, সবাই মিলে আমাকে আঘাত করো। এক কাজ করো না, তোমরাই মেরে ফেলো না আমাকে, আমার আর বেঁচে থাকতে ইচ্ছা হচ্ছে না। সাফরান ফাহিমাকে আবারও থাপ্পড় দিতে যেও কন্ট্রোল করলো নিজেকে। ফাহিমাকে কাছে টেনে বলল, কি হয়েছে তোর? কেন পাগলামি করছিস? আমি বিয়ে করতে পারবো না অন্য কাউকে। তোর বাবার সাথে আমি কথা বলেছি, আমাকে তো বলছে তোর মতো না থাকলে ছেলে পক্ষকে না বলে দিবে। কিন্তু বাবা এমন করে নাই, বাবা জেনে গেছে আমি অন্য কাউকে ভালোবাসি, তাকেই বিয়ে করতে চাই, কিন্তু বাবা চায় না তার সাথে আমার বিয়ে হোক। তোর বাবা না চাইলে চাইবে না, আমি তো আছি। ছেলের নাম বল, ঠিকানা বল, এখন উঠিয়ে নিয়ে আসছি। ছেলে তো রাজি হবে না ভাইয়া। কে বলেছে রাজি হবে না? আমার এত সুন্দর বোনটা, এত দক্ষী তুই, তোকে কে বিয়ে করতে চাইবে না? তুমি চাইবে ভাইয়া? সাফরান যেন ফাহিমার কথা শুনতেও পেল না। হতভম্ব হয়ে ফাহিমার মুখের দিকে তাকিয়ে আছে সাফরান। ফাহিমা আবারও বলে উঠল, তুমি চাইবে আমাকে বিয়ে করতে, ভালোবাসতে পারবে আমাকে? এতগুলো বছর ধরে তোমাকে ভালোবেসে আসছি, তুমি কি কখনো বুঝতে পারো নাই ভাইয়া? সাফরান ফাহিমার কথায় স্তম্ভিত হয়ে গেছে। কি বলছিস তুই? যা শুনছো এতদিন মুখ ফুটে বলিনি, তাই বুঝতে পারোনি।
আজ যখন বলছি কিন্তু বুঝতে পারছো না। কিছু বুঝতে চাই না, আমি তোকে বোনের নজরে দেখে আসছি সব সময়। এসব কি বলছিস তুই ফাহিমা? কিন্তু আমি তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখে আসছি ছোটবেলা থেকে। অনেক ভালোবাসি আমি তোমাকে। প্লিজ আমাকে তোমার জীবনের সাথে জড়িয়ে নাও, নাই আমাকে মরতে দাও। সাফরান কথা হারিয়ে ফেলেছে, ভাষা হারিয়ে ফেলেছে। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়াই এই মুহূর্তে সাফরান আর কিছু করতে পারছে না। সাফরানকে চুপ থাকতে দেখে ফাহিমা বলল, জানি তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসতে পারবে না, কারণ তুমি তো স্নিগ্ধাকে ভালোবাসো। আর আমি বেঁচে থেকে তোমাকে অন্য কারোর হতে দেখতে পারবো না। তার থেকে আমি মরেই যাই, এটাই সবার জন্য ভালো হবে। ফাহিমা ব্রিজের দেয়ালে উঠতে যেতেই সাফরান আবারও বাধা দেয় ফাহিমাকে। আমি তোকে বিয়ে করব। সাফরানের কথা শুনে ফাহিমা নিচে নেমে আসে, তারপর বলে ওঠে, সত্যি বিয়ে করবে তুমি আমাকে? হ্যাঁ, আমি তোকে বিয়ে করব। ফাহিমা খুশিতে জড়িয়ে ধরে সাফরানকে। তুমি জানো ভাইয়া, আমার বেঁচে থাকার কারণ এখন একমাত্র তুমি। তোমাকে ছাড়া আমি আমাকে কল্পনা করতে পারি না। সাফরান মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, দু চোখ থেকে অশ্রু টপ করে গাল বেয়ে পড়ছে ক্রমাগত। নীরবতা এবং অন্ধকারে সাফরানের চোখের পানিও ঢাকা পড়ে যায়। খুশিতে ফাহিমার চোখে মুখে ঝিলিক দিয়ে উঠছে। অবশেষে ফাহিমা স্নিগ্ধা ও সাফরানকে আলাদা করতে সক্ষম হয়েছে। এবার শুধু বিয়েটা হয়ে গেলেই সাফরানকে চিরদিনের জন্য নিজের করে পাবে ফাহিমা। আজ সাফরান ও স্নিগ্ধাকে বাইরে যেতে দেখেই ফাহিমার মাথায় এই আইডিয়াটা আসে। সাফরানকে ইমোশনাল ব্ল্যাকমেল করেই একমাত্র পটাতে পারবে, কারণ সাফরান কখনই কারো ক্ষতি হোক এটা চাইবে না। স্নিগ্ধা ক্যাম্পাসের গেটে সাফরানের জন্য অপেক্ষা করছে। কথা ছিল কলেজ ছুটি হলে সাফরান এসে স্নিগ্ধাকে নিয়ে যাবে, কিন্তু কলেজ ছুটি হওয়ার 20 মিনিট হয়ে গেল, এখনো সাফরান আসছে না। বিরক্ত হয়ে স্নিগ্ধা চলে যেতে ধরে, আর তখনই দেখে সাহিল সাফরানের বাইক নিয়ে তার দিকেই আসছে। কিরে তুই, সাফরান ভাইয়া কোথায়? কেন, আমাকে কি ভাই মনে হয় না? চুপ কর, তুই কেন এসেছিস বল। ভাইয়া কোথায়? ভাইয়ার শরীরটা তেমন ভালো না, আমাকে বলল তোমাকে নিয়ে যেতে। কি হয়েছে ভাইয়ার? জানি না তো, জিজ্ঞেস করিনি তাই। সাহিলের কথা শুনে স্নিগ্ধার মেজাজ খারাপ হয়ে গেল। বাইকের পেছনে বসে বলল, সাবধানে চালাবি বাইক। সাহিল ও স্নিগ্ধা কিছুক্ষণের মধ্যেই বাড়ি আসলো। স্নিগ্ধা সাফরানের রুমের সামনে যেতেই সাফরান দরজা বন্ধ করে দিল। আকস্মিক সাফরানের এমন ব্যবহারে স্নিগ্ধা হকচকিয়ে গেছে। স্নিগ্ধা নিজের রুমে এসে তার কারণ খুঁজতে লাগলো, কিন্তু সারাটা দিন সাফরান রুম থেকে বের হয়নি। স্নিগ্ধা সাফরানকে রাতের খাবারের জন্য ডাকতে গিয়েও দেখে সাফরান ঘুমিয়ে পড়েছে। সাফরানের এমন ব্যবহারে স্নিগ্ধা বেশ অবাক হয়। সাফরান একদমই স্নিগ্ধার সামনে আসছে না, রাত দিন দোকানে পড়ে থাকে। সাফরানকে এভাবে নিজের থেকে দূরে যেতে দেখে স্নিগ্ধাও কষ্ট পাচ্ছে। কি করে সাফরানের সাথে কথা বলবে স্নিগ্ধা? সাফরানের কথা শুনে উপস্থিত সকলে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। যে ছেলেকে বিয়ের কথা বললেই জ্বর চলে আসে, বিয়ের কথা শুনলেই উধাও হয়ে যায়, সে কিনা আজ সবার সামনে নিজে থেকে বলছে বিয়ে করবে। সকলের দিকে তাকিয়ে সাফরান আবারও বলতে লাগলো, আপনাদের সকলকে এখানে ডাকার উদ্দেশ্য, আপনারা সবাই আমার কাছের মানুষ, আমার পরিবার, তাই আপনাদের জানানো ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো। সাফরানের কথার মাঝে স্নিগ্ধা এসে সবার মাঝে দাঁড়ালো। সাফরান সেদিকে না তাকিয়ে কথা বলেই যাচ্ছে, মা, আমি বিয়ে করতে প্রস্তুত। কাকে বিয়ে করবি তুই? মেয়ে তোমাদের চোখের সামনেই আছে। সাফরানের কথায় স্নিগ্ধা চমকে উঠল। স্নিগ্ধা চোখ বন্ধ করে ফেলল। এই বুঝি সাফরান তার কথা বলে। সাফরান তাকে আগে না জানিয়ে পুরো পরিবারকে জানাচ্ছে। ব্যাপারটা একদমই ভালো লাগলো না স্নিগ্ধার কাছে। গত কয়েক সপ্তাহ থেকে স্নিগ্ধা অপেক্ষা করছে সাফরানের কাছ থেকে তার মনের কথাগুলো জানার, কিন্তু এভাবে সবার সামনে জানতে হবে এটা ভাবেনি স্নিগ্ধা। রাফিয়া আহমেদ ও আজাদ আহমেদ স্নিগ্ধার দিকে হাসি মুখে তাকালো। মা, আমি ফাহিমাকে বিয়ে করতে চাই। ফাহিমার দিকে তাকিয়ে বলল সাফরান। সাথে সাথে লজ্জায় লাল হয়ে গেল ফাহিমার চোখ মুখ। বিস্ময়ে কপালে উঠল সবার চোখ। সাফরানের মাত্রই বলা কথাটা যেন বারবার প্রতিধ্বনি হচ্ছে কানে। অবাক হয়েছে স্নিগ্ধা নিজেও, নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না। সাফরান সবাইকে তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকতে দেখে আবারও বলল, ফাহিমা ও আমি দুজন দুজনকে পছন্দ করি, আর এজন্যই চাই আপনাদের সবার দোয়ায় আমরা আমাদের নতুন জীবনের সূচনা করি। ফাহিমার বাবা রাগী মেজাজে বলল, আর এজন্যই ফাহিমার বিয়ে ভেঙে দিতে বলছিস বারবার। হ্যাঁ চাচা। তুই একই বলছিস সাফরান? মা, আমি লুকোনো কথাটাই তোমাদের জানালাম। ফাহিমার বিয়ে ঠিক হয়ে গেছে, আরো পরে জানালে অনেক দেরি হয়ে যাবে, হারিয়ে ফেলবো আমি ফাহিমাকে, আর তাই আজ সকলকে ডেকে আমার সিদ্ধান্তের কথা জানালাম। রাফিয়া আহমেদ ছেলের কথা বিশ্বাস করতে পারছে না।
রাফিয়া আহমেদের পাশাপাশি সাহিল ও আজাদ আহমেদও শকড হয়ে আছে। তারা এতদিন জেনে আসছে সাফরান স্নিগ্ধাকে পছন্দ করে। হতাশায় তাদের মনটা চুপসে গেল। ফাহিমের বাবা বক্কর আহমেদ বলে উঠলেন, দেখ বাবা, তুই আমার আপন বড় ভাইয়ের ছেলে। তোকে ছোট থেকে দেখে আসছি, তোর বাবার আদর্শেই তুই মানুষ হয়েছিস। তোর কাছে আমার মেয়ে দেয়া মানে আমারই নজরের সামনে থাকা। তোরা যদি একে অপরকে পছন্দ করে থাকিস তো আমার কোনো আপত্তি নেই। আমি বেশ ধুমধাম করে তোদের বিয়ে দেবো। না চাচা, আমি ধুমধামে বিয়ে করব না। আমি একদম সাধারণভাবে শুধু পরিবারের মানুষগুলোকে পাশে রাখতে চাই। আচ্ছা বাবা, তুই যা চাস তাই হবে।